ফাইট কোনি ফাইট, সেটা আজও আমার কানের কাছে ঘোরে। আমরা বলতাম যে উই আর মাদার্স লিটল সোলজার্স। কি নিয়ে পড়াশোনা করলে? আজকে উঠবে শুনলে রাষ্ট্রবিজ্ঞান। তুমি আর যে হওয়ার জন্য কি করেছো, কি পড়েছো, এটা একটা ফরএভার লার্নিং প্রসেস। একদম। যারা বলে শুধু কথা বলতে হবে, কোথাও শুধু কথা বলা নয়, সেখানে একটা সফটওয়্যারও শিখতে হয়, সেখানে তোমাকে নানান ধরনের গান শুনতে হবে এবং সারাক্ষণ শুনতে হবে। আমার হাতে খড়ি হয়েছে গ্রেভিয়ার্ড শিফট। গ্রেভিয়ার্ড বলতে হচ্ছে রাত 12টা থেকে ভোর 4টে। আমি হচ্ছে ইউএস এরও জক ছিলাম, ওখানে সানসেট সামোসা বলে একটা শো আমি হোস্ট করতাম। এখান থেকে যতই এআই চলে আসুক না কেন, আই ইজ মি, আর আমি যেটা করতে পারি সেটা অন্য কেউ করতে পারে না। সেটা সবার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি সেটা সত্যি। আই এম হ্যাপি বিকজ আই চোজ দিস লাইফ ফর মাইসেলফ। আর রেডিও এমন একটা জায়গা যেখানে তুমি প্রতিদিন সেই ফেক কোনো বিষয় আশয় করতে পারবে না। আমি বরাবর বলেছি আমি লাজবন্তী হিসেবেই পরিচিত হতে চাই। কেউ একজন তার মায়ের পড়া হার আচ্ছা আমাকে দিয়ে গেছিল। ভালোবাসাতে কোনো ফর্মুলা নেই। ভালোবাসা ফর্মুলা আছে। কি ফর্মুলা? রেসপেক্ট। ধাক্কা খেয়েছো নিশ্চয়ই। সেটা তো ছোটবেলা থেকে খেতে খেতে আসছি। একটা টেক্সট শুনলাম যে লুকিং গুড ইন শাড়ি। আর্টিস্ট তো আফটার আ পয়েন্ট চলে যাবে, কিন্তু তোমার করা কাজগুলো তো থেকে যাচ্ছে। তবে যেটা সব থেকে বেশি মেমোরেবল হয়ে থাকবে আমার কাছে, সেটা হচ্ছে শাহরুখ খানের ইন্টারভিউ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। বাংলা, বাঙালি, বাঙালিয়ানা সবকিছুর মধ্যে যে ইমোশনটা রয়েছে সেটা হচ্ছে আড্ডা। তাই আবারও আড্ডায় ফিরে আসা, আবার বৈঠকে স্বরলিপিদির সাথে। থ্যাংক ইউ সো মাচ, মানে আমাকে এই সাদর আমন্ত্রণটা দিয়ে নিয়ে আসার জন্য। এবং অনেকদিন পর গলাটা শুনতে পারলাম, তার জন্য আমরাও খুব খুশি। আমার মনে আমার দর্শক, আমার যারা তোমার শ্রোতা ছিলেন তারাও খুব খুশি হয়েছে যে তুমি শুরু করলে জিনিসটা। অনেকদিন পর দেখা হলো আমরা। হ্যাঁ, লাজবন্তী একজন রেডিও জকি ছিল। এই মুহূর্তে সে একটা অন্য প্রফেশন আছে, কিন্তু সেটা ভেতরে আছে। এবং লাজবন্তীর আরো 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 অনেক 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 ট্যালেন্ট আছে এবং তার একটা বিশাল জার্নি আছে, সেইগুলো নিয়ে আজকে আমরা গল্প শুরু করব। লাজবন্তী কফি খাচ্ছে, আমি সেকেন্ড ফ্লাশ খাচ্ছি গোপালধারা, আর ওর সাথে আছে আমরা চেষ্টা করব খেতে খেতে গল্প করার, কিন্তু মাঝে মাঝে হয় না। সেটা হচ্ছে পোলো পিকান্তে। এটা চিকেন, পোলো মানে চিকেন, পোলো পিকান্তে। তোমার প্রোফাইল খুললেই তোমার একটা লিঙ্কডইন একটা প্রোফাইল আসে এবং তাতে তোমার একটা লাইন আসে, ব্রডকাস্ট জার্নালিজম ইজ মাই কারেন্ট স্পিয়ার অফ ডিসকভারি। এইটা নিয়ে একটু প্রথম শুরু করি। আমার মনে হয়, দেখো আমরা সবাই এত বেশি কাস্ট নিয়ে কথা বলি, কিন্তু টাইপকাস্ট, তারপর পডকাস্ট, এই যে কথা বলছি, ব্রডকাস্ট, সবকিছুর মধ্যে কাস্ট বিষয়টা কিন্তু আছে। আর আমার স্পেসিফিক্যালি যেহেতু আমি রেডিওর ব্যাকগ্রাউন্ডে এত বছর ধরে, কত বছর স্টুডিওতে কথা বলা, ফুল ফ্লেজেড প্রায় 9 বছরের কাছাকাছি আমার রেডিও জকির ক্যারিয়ার। এবং বরাবরই আমি অডিও, সাউন্ড, নানান চারিত্রিক যে ভয়েস ওভার রয়েছে সেগুলো করে এসেছি। সো সাউন্ড, মিউজিক, অডিও সেটা আমার রক্তে বইছে, তুমি বলতে পারো। ওটা সবসময় প্রেজেন্ট। আমার যেহেতু এই স্পিয়ারটাতে বড় বড় ইন্টারেস্ট ছিল, কথা বলা, কথা আরো কিভাবে কি করা যায়, কিভাবে এক্সপ্লোর করা যায়, তাই জন্য আমি আই এম স্টিল ডিসকভারিং। আমি তো বলবো আমি ফরএভার এই মাধ্যমে, আমি ফরএভার আই এম দ্য ডিসকভারার এন্ড এক্সপ্লোরার। তো মা গান, হ্যাঁ, মা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বর্ণালী। তো মায়ের ব্যাপারে একটু যদি শুরু করি সেইভাবে, গান মানে ছোটবেলা থেকে তো তুমি নিশ্চয়ই গানের সঙ্গেই ছিলে? একেবারে একেবারে গানের সঙ্গে ছিলাম। আমার মায়ের নাম বর্ণালী চট্টোপাধ্যায়, এবং খুব রিসেন্টলি যে সিরিজটা
পপুলার হয়েছিল সঞ্জয় লীলা ভনসালী ডিরেকশনে হীরামান্ডি, হুম। সেই ছবিতে উনি গেয়েছেন। আচ্ছা। ইনফ্যাক্ট অদিতি রাও হেদুরির যে চরিত্র, মানে ওনার ক্যারেক্টারে যে গানগুলো রয়েছে, হুম। ইটস অল সাং বাই হার। হুম। তবে সেটা তো ধরো যেরকম ভাবে যা কাজ আসে অ্যাজ আর্টিস্ট পারফর্মার্স, আমরা সেগুলোকে যখন যেটা ক্লিক করে। কিন্তু মাকে আমি ছোটবেলা থেকেই হুম। একটা অধ্যাবসা করতে দেখেছি, একটা তপস্যা করতে দেখেছি। সো সেই জার্নিটা আমাকে খুব ইন্সপায়ার করতো। মানে লোকজন হয়তো টিকিট কেটে কোথাও গান শুনতে গেল, হুম। রেডিও চলছে, আমার রেডিও শুনতে খুব মজা লাগতো, কারণ কি অনেক কথা হতো, তার মধ্যে গানও থাকতো। অ্যাট দ্য সেম টাইম উপরি পাও না যে মা সারাক্ষণ গান গাইছে, হুম। ভোর 4টের সময় তানপুরার আওয়াজে ঘুম ভাঙছে, আচ্ছা, মা সব ভোর এবং 4টে ভোর থেকে 4টে থেকে উঠে, এবং বেরোচ্ছে। যেহেতু মা ইন্টারন্যাশনাল ক্লাসেস গুলো তখন করে, ওদের হুম। টাইম জোনের সাথে আমাদের যে ডিফারেন্স, তার জন্য মা ভোরবেলা উঠে থেকে, এবং আমি এটা বরাবর দেখেছি, তাতে আমি কোনোদিনও দেখিনি ক্রিপ করছে বা বলছে ও আবার উঠতে হবে। তাই? কখনো না, কখনো দেখিনি আমি সেটা। এতটা ভালোবাসেন এতটা জিনিসটা। ভালোবাসে, মানে প্যাশন এবং প্রফেশনের যদি একটা হুম। কম্বিনেশন হতে পারে, সেটা আমি মাকে দেখেছি একা হাতে সবটা সামনে করতে। সো ইয়েস। তো এই যে তুমি সিঙ্গেল পেরেন্টে বড় হয়েছো, মানে এটা কি মানে ছোটবেলা থেকে তুমি, নাকি তোমার দেখা সাক্ষাৎ হতো, বা মানে একা একাই বড় মা? না না, তো কি, এই যে এখন আজকালকার যুগে দাঁড়িয়ে মডার্ন ফ্যামিলির কনসেপ্ট নিয়ে লোকজন এত কথা বলে, হুম। আমার মনে হয় এখন হয়তো লোক অনেক বেশি ভোকাল এবং জিনিসপত্র অ্যাড্রেস করে। হুম। কিন্তু আমাদের সময় বা আমাদেরও আগে মানে থেকে এরকম, তোমাদের না, তোমাদের আগে বল। আমাদের না, আমাদের আগের থেকে আমি বলছি, হ্যাঁ। আমাদের বাবা মাদের যে জেনারেশন বা তারও আগের হ্যাঁ। জেনারেশন, আমার দাদু অত্যন্ত প্রোগ্রেসিভ একজন, দাদু মানে মার? আমার আমার বাবার বাবা, আচ্ছা, বাবার। হ্যাঁ, মানে হি ইজ মাই ফরএভার লাভ আর কি। আচ্ছা। নেই যদিও আমাদের মধ্যে, কিন্তু দাদুকে আমি দেখেছি সব সময় যেটা ঠিক, যেটা মন চাইছে সেটা করার জন্যই সব সময় বলতেন আমাকে। এবং আমার দাদুর আমাকে বরাবর রেফারেন্স হিসেবে একটাই কোট ছিল, যত পুরনো বাংলা ছবি, সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার, সেগুলো সব আমার দাদুর সাথে এক্সপ্লোর করা, দেখা, এবং তার মধ্যে কোনি যে সিনেমাটা, হুম। সেই সিনেমার যে লাইন ফাইট কোনি ফাইট, সেটা আজও আমার কানের কাছে ঘোরে মন্ত্রার মতো। হ্যাঁ। এবং সেরকম একটা মানুষকে আমি দেখেছি, that he took the stand to stand beside my mother and me. তাই আমি আমার বাবার বাবা মার সাথে এবং আমার মায়ের সাথে একই বাড়িতে থেকে আসছি এবং থেকে এসেছি। বাহ। হ্যাঁ। সো এখন লোকজন ইন্টারভিউতে হোক বা যারা এরকম একটা জার্নিতে বা এরকম কোনো কিছুর তখন পরিপ্রেক্ষিতে তোমার বয়স এসছে, কত যখন তোমার তারা মানে বলে, এইরকম একটা সমস্যা চলছে জীবনে? আমি না এটাকে কখনো সমস্যা হিসেবে না, যাই হোক, মানে দেখিনি। তোমার কাছে তো একটা নতুন জীবনে পদার্পণ করা, ধরো যে হ্যাঁ। মানে ধরো আমার মেয়ে যেমন ছোটবেলা থেকে দেখে আসছে যে মা একাই লড়ছে, কিন্তু তুমি ধরো একটা জার্নি দুজনের হাত ধরেছো, এবার তোমার মনে হচ্ছে যে কোনটা করব, তোমার একটা আমি ঠিক করছি না ভুল করছি। সেকেন্ড হচ্ছে যে একদম আহ, মায়ের সাথে থাকা কিন্তু একটা মিস করা, কিন্তু সেটা বুঝতে না দেওয়া যে আমি মিস করছি, একটা তো কোথাও চলে। আমার কোথাও মনে হয় কি জানো, মানে যেসব বাচ্চাদের এরকম, ইংরেজিতে আমরা বলি ব্রোকেন ফ্যামিলি, হুম। যারা এরকম কোনো কিছু দেখে বড় হয় বা তাদের যদি অভিজ্ঞতা হয়, বাচ্চারা তখন পেরেন্টিং করতে শুরু করে। হুম। কোনোদিনই আমার মায়ের থেকে এরকম কোনো ইনস্ট্রাকশন পাইনি বা আমাকে কখনো বলতে শুনিনি যে ওর সাথে কথা বলবে না, এটা করবে না। তিনি বরাবর আমাকে বলেছেন যে তোমার যেটা মনে হয়, তোমার সেন্স অফ জাজমেন্ট যেটা বলে, সেই সময়টুকু, সেই ধৈর্যটুকু তোমার থাকা উচিত, এবং সেই বুঝে ইউ শুড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। এবং কোনো দিনও কাউকে ডিসরেসপেক্ট করা, অসম্মান করা, সে আমার বয়সে বড় হলে তাকে 4টে বাজে কথা আমি অনায়াসে বলে দিতে পারি, এই জিনিসগুলো আমার মা আমাকে ছোটবেলা থেকে, আমি সেটা দেখেছি, আমি সেরকম একটা বাড়িতে, আমি সেভাবে ব্লেসড হয়তো যে আমাকে কখনো এটা বুঝতে দেওয়া হয়নি যে সামথিং ইজ মিসিং। দেখো, সামথিং ইজ মিসিংটা তো ইজ ভেরি পার্সোনাল, কারণ দুঃখ বলো, কষ্ট বলো, সেটা খুব তীব্র একটা জায়গায় রয়েছে মনের মধ্যে।
কিন্তু সবটাকে নিয়ে এগিয়ে চলা, হুম, সেটাই জীবন। এবং একদম। আমার মনে হয় কোথাও ওরা আমাকে প্রিপেয়ার করেছিল জীবনের জন্য, ফর লাইফ। সো আই এম ভেরি গ্রেটফুল টু দেম ফর দ্যাট। তাই আমার কোনো গ্রাজ নেই। আমি তো মনে করি আজকাল লোকজন সারা আলি খানকে এত প্রশ্ন করেন বা জাহ্নবী কাপুরকে এত প্রশ্ন করেন মাকে হারানোর পরে, বা যারা এরকম হুম, আক্ষরিক অর্থে কিছু ফ্যামিলিতে ইস্যুস ফেস করেছেন, হুম, এবং সবাই মোদ্দা কথা একটাই বলে যে এগিয়ে যেতে হবে। হুম। আর তাদের প্রবলেম তারা করেছে, আমাদের তো নিজেদেরকে। এবং হ্যাঁ, হ্যাঁ, এবং ইউ হ্যাভ সেটাই। টু লেট গো, হুম, ইউ হ্যাভ টু ফরগিভ। হুম। ফরগিভ এন্ড ফরগেট। Yes, not forget, আচ্ছা। but march ahead. কিছু জিনিস নিয়ে থাকা উচিত যাতে আমরা একদম ভুল না করি আর একদম, কি। আমি তো বলবো শান্তিটাকে বজায় রাখার জন্য যে যেভাবে বেঁচে ভালো থাকে সে হ্যাঁ, সেভাবে প্রাণ খুলে বাঁচুক। So I don't hold anything against my father also, I don't hold anything against my mother also. Two different people, two different worlds. God bless everybody. ছোটবেলা থেকে কলকাতাতেই আছো? কলকাতাতে, আচ্ছা, পুরোটাই কলকাতা। আচ্ছা। তো পড়াশোনা কোথায় করেছো? আমি 14 বছর বনবাস কাটাইনি, আচ্ছা, কিন্তু 14 বছর আমার স্কুলিং ছিল ফিউচার ফাউন্ডেশন স্কুল। আচ্ছা, একটা আশ্রমিক এনভায়রনমেন্টে বড় হওয়া, শ্রী আচ্ছা। অরবিন্দ এবং শ্রীমার, আমরা বলতাম যে উই আর মাদার্স লিটল সোলজার্স। তো আমার মনে হয় চারিদিক থেকেই আমার সেই শানটা পড়েছে আর কি। হুম। তারপরে তারপরে আমি কি নিয়ে পড়াশোনা করলে? আটকে উঠবে শুনলে, রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স। না, আটকানোর কি আছে? না, কারণ কি করব, এত কিছু পড়ে থিওরি করে তারপর তো প্র্যাকটিক্যালি দেখছি এত কিছু হচ্ছে। হ্যাঁ, মানে খুবই কঠিন যা যা হ্যাঁ, পড়ে এসেছো। আমার পলিটিক্যাল সায়েন্স শুধু 11-12 ছিল, তাতেই আমার মোটা তাই না? আমি এক তো ওইসব মাথায় ঢোকে না। তারপরে তো আরেকটা হচ্ছে যে একটা শোনা আর একটাকে লেখা, হ্যাঁ, সেটা মানে তারপরে এটা ইয়ে করলে গ্রাজুয়েশনের পর কি এটা কন্টিনিউ করলে, মানে এমএ করেছো? আমি আমার মাস্টার্সও করেছি মাস্টার্স কি পলিটিক্যাল পলিটিক্যাল সায়েন্স। সায়েন্স? বাপরে। পলিটিক্যাল সায়েন্স। এবং আমাকে মূলত যে প্রশ্নটা করা হতো যে তুমি আরজে হওয়ার জন্য কি করেছো, তোমার কি কোর্স ছিল, তুমি কি পড়েছো। হ্যাঁ। আমি সব সময় বলেছি আমি কিচ্ছু পড়ি, আমি কোনো দিন মিডিয়া সায়েন্স ওভাবে গিয়ে বা মাস কম জার্নালিজম না, আসল কোনো জিনিসটা ডিগ্রি করে করি। ফেলেছে পলিটিক্স। তবে আজ বুঝতে পারি যে সেটা অ্যাকচুয়ালি কিন্তু দ্য মাদার অফ অল সাবজেক্টস। হ্যাঁ, সত্যিই তাই। সত্যিই তাই। আর গান, ছোটবেলার এরকম একটা গানের পরিবেশে মানুষ হওয়ার পর গান গাইতে ভালো লাগতো? মানে ইচ্ছে করতো? মানে অনেকে তো বলে যে যেটা শোনে সেটা ইচ্ছে করে না। উম, আমি বলবো উল্টোটা, যে যত আচ্ছা। বেশি যে এনভায়রনমেন্টটায় বড় হয়, ওটা না অনেকে হয়তো রেজিস্টার করে না যে সে সেটা পেয়ে যাচ্ছে বলে, হুম, ওটা আলাদা করে রেজিস্টার করে না যে এটাও হচ্ছে বাড়িতে। হুম। কিন্তু আমি যেহেতু খুব মিউজিক্যাল, বা মাকে যেহেতু দেখেছি, আমার দাদু ভীষণ গান শুনতে ভালোবাসতেন এবং তিনি অর্গানাইজও করতেন বাংলা ছবিও প্রোগ্রাম। দেখতেন? হ্যাঁ, মানে বাংলা আধুনিক গানও বা সিনেমার সব গান? রকম, সব পাঁচ মেশালি সব রকমের গান শুনে বড় হয়ে ওঠা আর কি। আর আমার যে নামটা, সেই হ্যাঁ। নামটাও আমাকে যখন লাজবন্তী, এবং লোকজন আমাকে যখন দেখে এবং তারপরে বলে তোমার লাজবন্তী নাম, আমি বললাম হ্যাঁ। বলছি, এটা কি মা রেখেছে না বাবা রেখেছে? বলছি না, রাখেনি, কিন্তু রেখেছেন যিনি, তিনি পণ্ডিত ভীমসেন যোশী। আচ্ছা, হ্যাঁ, বাহ। তখন সেই সময় উনি কলকাতায় আসেন, এবং যখন উনি কলকাতায় আসতেন তখন আমার দাদু ঠাকুমা, আমার পরিবারের সাথে তার পরিচয় ছিল। তো হুম। তারা গিয়েছিলেন, আর আমি সদ্য তখন জন্মেছি। আচ্ছা। তো উনি প্রোগ্রাম করেছেন, তারপর গিয়ে যখন তার সাথে কথা হয়েছে, আমার বাবা তখন হয়তো বলেছিলেন যে আমি লড়কি হুই হ্যাঁ। হুম। তো উনি তখন শ্রীখণ্ড, মিষ্টি, টাওয়েল এবং আমার নাম একটা টিস্যু পেপারে লিখে দিয়েছিলেন যে এটাই নাম হবে। আর আমি এখন ডিসকভার করতে পেরেছি যে আমাদের এই সাংগীতিক জগতের আরেকজন মানে দিকপাল ব্যক্তিত্ব ছিলেন ওস্তাদ আলী আকবর খান সাহেব। ওনার মেয়ের নামও লাজবন্তী, আচ্ছা। অ্যান্ড শি ইজ 80 years old. এবছর আমি ওনার সাথে দেখা করেছি, বিকজ আমি এটা ডিসকভার করেছি যে আমাদের দুজনের নামই লাজবন্তী, আর আমি লাজবন্তী নামের মানুষের সাথে খুব কম দেখা হয়েছে আমার জীবনে, মানে আমার জীবনে আরেকজন লাজবন্তী হচ্ছে উনি। হুম। তাই এই লজ্জাবতী গাছ এগুলোর সাথে আমার নামের কোনো কোনো লিংক নেই, হ্যাঁ। যোগাযোগ নেই। হিন্দুস্তানি ক্লাসিক্যাল রাগিনী, তার উপর বেস করে নাম রাখা।
গান শিখেছো? ছোটবেলা থেকে। আচ্ছা। ইনফ্যাক্ট এখনো মায়ের কোনো গানের লিরিক্স যদি না মনে পড়ে, হুম। আমি পাশে প্রম্পটার মেশিনের মতো কিন্তু প্রম্পট করি। আচ্ছা। সেটা একমাত্র মার আর আমারই আদান প্রদানে থাকে। আচ্ছা, তো গানটাও কি নিয়ে পড়াশোনা করেছো, বা ডিগ্রি অর্জন যেটা আমরা করে থাকি সেরকম কিছু? গান নিয়ে ডিগ্রি অর্জন তো বলবো না, হ্যাঁ, মানে কারণ আমাদের সেটাও এখানে তো ক্লাসিক্যাল মিউজিক শেখা মানে যে তোমার কত কোন ইয়ারে পাশ করলে। আমি আর কোনো ইয়ার, কোনো পাস, কোনো নম্বরে যাইনি, কোনো গ্রেডিং সিস্টেম নেই এখানে, কারণ এটা একটা ফরএভার লার্নিং প্রসেস। একদম। আমি লাকি, কারণ কি হয়েছে বললাম যে হুম। মাকে যেভাবে দেখেছি, বা আমি আহ, সঙ্গীত রিসার্চ একাডেমি, আমাদের আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি, সেখানে প্রচুর কনসার্ট অ্যাটেন্ড করা, এবং তার সূত্রে গিয়ে ওরকম কনসার্টে গিয়ে আহ, তোমার ক্লাসগুলো করা, সেরকম সব গাইডেন্স অনেক মানুষদের কাছ থেকে দেখেছি। হ্যাঁ, তাই জন্য ওই যে বললাম, হ্যাঁ। flows in the blood, can't help, music is always there. আর যে কি করে হয়ে গেল, মানে একটা গান, তারপরে রেডিও, মানে কি করে এলে পলিটিক্যাল সায়েন্স, মানে একটা এটা একটা মানে সাংঘাতিক হ্যাঁ, কম্বিনেশন না? ট্রায়াঙ্গেল পুরো। হ্যাঁ, আমার মনে পড়ে আমি তখন জাস্ট মাস্টার্স করাকালীন, আমি খুব কম বয়স থেকে কিন্তু কাজ করছি, জানো কিরকম তো? কাজ করতে? আমার যখন 15-16 বছর বয়স, যত অ্যাঙ্কারিং বলো, প্রোগ্রামের ফ্লো সাজানো, পিআর এজেন্সিতে ইন্টার্নশিপ করা, তারপর চাকরি করা, এবং কন্ট্রাকচুয়ালি যেরকম হয়ে থাকে আর কি, মানে কলেজে শুরু থেকেই করছো? স্কুলের সময় থেকে স্কুলের করছি, সময় আমি থেকে? 11-12 থেকে করছি এই কাজগুলো, এবং সেটা করতে এটা ভালো করতে লাগতো নাকি? মানে ভীষণ ভালো লাগে। আচ্ছা। কারণ আমি দেখতাম যে আমাকেই এটা করতে হবে, আর আমি খুব প্যাশনেট ছিলাম এটা নিয়ে। কথা বলা, লোক চেনা, সিনেমা, নিউজ, এইটা বরাবর আমার ঝোঁক ছিল। আচ্ছা। হ্যাঁ। তো তারপর যখন আমি স্কুল থেকে বেরিয়ে কলেজ হলো, কলেজের পর যখন মাস্টার্স, সেই সময়টায় তো আমাদের এখানে পরীক্ষার রেজাল্ট বেরোতে তো যথেষ্ট সময় লাগে, এবং সেই যে একটা বাফার পিরিয়ড থাকে, তখন আমার মা বলছে, and I'm a big foodie, আমি খাচ্ছিলাম আর ইন তার সে ওয়েট পুট অন করছি, মানে যাই হোক, এখন তুমি খেতে ইটস ভালোবাসো? ভীষণ ভালোবাসি। আমি এখন ভাবছি আমি কতক্ষণ ধরে খাবো, কিন্তু আগে কথাটা বলে নি। আহ, তো তখন আমাকে মা বললো যে তুমি এরকম করছো, যা গিয়ে একটু ইন্টারভিউ দে, কিছু কর। যে না, দাঁড়াও না, ঠিক করব। এরকমই মানে হাসতে খেলতে একদিন মিচির অফিসে যাওয়া, সেদিন ইন্টারভিউ হয়, এবং আমি দেখছি ওখানে এক পাল লোক, who are gunning for that one microphone, এবং আমি সেখানে এমনি গেলাম, গিয়ে ইন্টারভিউ দিলাম, এবং দ্য নেক্সট থিং আই নো, আমাকে এইচআর এর অফিস থেকে, দিল্লি থেকে ফোন করা হলো, এবং বলা হলো, ওয়েলকাম টু দ্য ম্যাড হাউস। আমি বললাম, হোয়াট? বলছে, ওয়েলকাম টু দ্য ম্যাড হাউস, আরে ইউ আর অন বোর্ড। আমি বললাম, আচ্ছা চলো। ও, দ্যাট ইজ হাউ দ্য জার্নি স্টার্টেড। এটা কোন বই, মানে তখন তুমি কি পড়ছো? না, আমি তখন জাস্ট মাস্টার্স মাস্টার শেষ শেষ করেছি, করেছো? আচ্ছা, এবং বাহ। তখন আমি অপেক্ষা করছি যে আমি এবার হয়তো বিদেশ যাব, বা আমার ফার্দার কোনো পড়াশোনা আমি যদি পার্সু করতে চাই। বাহ, কিন্তু তারপরে রেডিওর নেশাটা লেগে গেল। ওখানে গিয়েই সব শেখা তোমার? না, তার আগেও আমি ইন্টার্নশিপ করেছিলাম এখানের একটা নিউজ হাউসে, আচ্ছা। সেখানে আমি 1 বছর মতো করেছিলাম কাজ, শো হোস্ট করেছিলাম প্রাইম টাইম, এবং তারপরে এটা। বাহ। তারপরে শুরুতে গিয়ে এই যে শেখা, হুম, মানে সব তো নতুন তোমার কাছে, সবকিছু রেডি একেবারেই। করা। যারা বলে শুধু কথা বলতে হবে, ওটা শুধু হ্যাঁ, কথা বলা নয়, সেখানে একটা সফটওয়্যারও শিখতে হয়, হ্যাঁ, সেখানে তোমাকে নানান ধরনের গান শুনতে জানতে হবে, হয় যে এবং কোন গান সারাক্ষণ কখন, শুনতে হবে। তোমার জনারের সেই সময়টা, টাইমিং একটা থাকে। হ্যাঁ, তোমার প্রথম কোন টাইমে তুমি পেলে স্লট? আমার হাতে খড়ি হয়েছে গ্রেভিয়ার্ড শিফট দিয়ে। গ্রেভিয়ার্ড বলতে হচ্ছে রাত 12টা থেকে ভোর 4টে, এবং সেটা হয়েছিল 2018 সালে পুজোর সময়। সে সময় লোকে রেডিও শোনে না? সেই সময় লোকে চুটিয়ে রেডিও শোনে, আচ্ছা। এবং তখন আমাদের মির্চির অফিস ছিল শান্তিনিকেতন বিল্ডিং, মানে কামাক স্ট্রিট। সেখানে আমি রোজ রাত 12টা থেকে ভোর 4টে পর্যন্ত কথা বলতাম, এবং দিব্যি সময় কেটে যেত, ভালো লাগতো। আমি কোনোদিনও
রাতের কলকাতা ঠিক কিরকম, হ্যাঁ একা থাকলে কিরকম লাগে, কাউকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু অথচ একা বকে যাচ্ছি অথচ এত এত লোক মেসেজ করছে আমাকে, হ্যাঁ মানে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রথম দিন মনে হয়েছিল যে আমি যে বলবো কেউ শুনবে তো। আমি যে বলবো প্রথম দিন বলতে গিয়ে আমার হাঁচি পায়, এবং আমি ভাবছি আমি এবার কি করব, কারণ মাইক্রোফোনটা তো অন। হ্যাঁ আমি হাঁচিটাকে ভীষণ ভাবে মানে এরকম করে চাপার চেষ্টা করেছি, তারপরে পুচ করে হেঁচে দিয়েছি। তারপরে বলছে আপনারও যদি হাঁচি পায় আপনি তো চাপবেন না, আমিও তাই চাপবো না, ভেরি সরি। খুব হেসেছিলাম, ভেবেছিলাম খুব বকুনি খাবো, কিন্তু তারপরে আমাকে কেউ বকেনি। রাত্রিবেলা কি গান হতো সেই সময়, মানে 12টা থেকে 4টা আমি আজ অব্দি কোনোদিন রেডিও শুনিনি ওই এবার জন্য। তুমি শুনবে বলো। হ্যাঁ মানে একটু দেখবো যে কি ধরনের, মানে কি খুব ধরনের সুন্দর গান সুন্দর গান। আছে। প্রথম কথা হচ্ছে কিছু তো আমাদের রুলস এন্ড রেগুলেশনস, কিছু প্রোটোকল ফলো করতে হয়, হ্যাঁ কিন্তু যে গানগুলো আমি খুব শুনতে ভালোবাসতাম, আমার মনে হয়েছে যে এই সময় এটা শুনলে খুব ভালো, লোকও বলবে উফ কি ভালো ভালো গান বাজছে, যেমন নিজেও শুনতাম, শোনাতাম। আচ্ছা, তোমার রাত জাগার অভ্যেস ছিল? একেবারেই ছিল না। মানে মা 4টে, ভোর 4টে ওঠেন? সেটা মা উঠতো, আমি হ্যাঁ উঠতাম না। আচ্ছা আমার সেটা রেজিস্টার করতো তারপরে, হয়তো 4টে থেকে 6টা অলরেডি হয়ে গেছে আচ্ছা তারপর, কিন্তু খুব মজার। আচ্ছা, তো এরপর রেডিও জকিতে তো নিশ্চয়ই সীমিত ছিল না, আরো 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 অনেক ধরনের। কারণ মানে আমি এই মাধ্যমে আসার পর আমি হুম তখন বুঝতে পারি যে টু ইভলভ অ্যাজ অ্যান আর্টিস্ট হুম কতগুলো দিক নিয়ে ভাবতে হয়, সেই ভাবনার খাপগুলো, সেই কম্পার্টমেন্ট গুলো অনেক খুলে গেছে মাথার মধ্যে। স্ক্রিপ্ট রেডি করে দেওয়ার জন্য কেউ নেই, হুম সেটা অফকোর্স একটা স্তরে পৌঁছবার পর যখন ডেজিগনেটেড কোনো যদি প্রডিউসার থাকে তার সাথেও ডিসকাস করে তুমি হয়তো ভাবছো এটা বলবে ওটা বলবে, কিন্তু কোনোদিনই যখন তৈরি করছে আমাদেরকে, বা আমি যখন তৈরি হয়েছি কোথাও সেটাকে নিয়ে গেছিল না, এখানেই করেছে? না, আমি আমাদের কর্পোরেট যখন ইন্ডাকশন ট্রেনিং যেটা হয় সেটা আচ্ছা, দিন 10 মতো হয়, সেখানে গিয়ে নানান যারা মানে রেডিওর জগতে যারা সলভর যারা যারা আছে। অফকোর্স, হুম, এবং তাদের থেকে শোনা একটা কোনো টপিক নিয়ে কথা বললে কতটা কথা বলা, সেটা 40 সেকেন্ডের মধ্যে ফিট করানো, একটা ট্রাফিকের মাঝে 20 সেকেন্ডের মধ্যে কতটা কথা বলা, একটা সেন্সিটিভ কোনো ঘটনা ঘটলে সেটাকে নিয়ে চুপ করে না থেকে কারোর বিহাফে না কথা বলে নিজের ওপিনিয়নটাকে ওখানে জারি করা, এই যে সূক্ষ্ম জিনিসগুলো, এই সূক্ষ্ম জিনিসগুলো সেই মোটা দাগের হেডলাইনের পরেই আসে আর কি, হুম, সেটা মানে আমাকে খুব খুব টানতো। হ্যাঁ, মানে ভাবছি যে একটা প্রফেশনে আমরা ভাবি যে শুধু কথা বললেই হয়ে যায়, কিন্তু তার সাথে যে পলিটিক্স, এবং মানে অ্যাকচুয়ালি তো একটা পলিটিক্স, যে তুমি অ্যাবসলিউটলি কতটা সো, বলবে আর কতটা কতটা বলবে না, বলবে না। মেপে বলবে, হ্যাঁ, কিভাবে কোথায় গিয়ে কিভাবে রিয়াক্ট করবে, এবং কোন সময় কিভাবে রিয়াক্ট করবে, একটু এদিক ওদিক হলেই তো চর্চায় চলে যাবে পুরো। সেটাই। এবং ক্রমশ একটা জিনিস মনে রাখা, সেটা হচ্ছে তুমি কারোর সেন্টিমেন্টকে হার্ট করছো না তো। আহ, আমাদের এটা বলা থাকতো যে আমাদের ওয়ান শার্প ওপিনিয়ন দেওয়াটা খুব দরকার, উম, আমরা কারোর পক্ষে বিপক্ষে কোনো কথা না, আমাদের যেটা মত আমরা যেটা বুঝি, এবং যার জন্য একটা বিরাট এক্সারসাইজ আমার প্রথম দিকেই হয়েছিল। কয়েক বছর আগে মাঝেরহাট ব্রিজ যখন ভেঙে যায়, হুম, সেই অ্যাক্সিডেন্ট হয়, তখন আমাকে অগ্নির সাথে পাঠানো হয়েছিল ওখানে, হুম, এবং সেই প্রথম আমার হাতে খড়ি ওবি বলে বস্তুটার, যেটাকে অভিযোগ। আমরা বলি আউটডোর ব্রডকাস্টিং, ও আচ্ছা এবং ওবি। ওবি, আচ্ছা, ওবি দিতে হবে, ওবি দিতে হবে। আমি ভাবছি এরকম একটা জায়গায়, যাই হোক আমি পৌঁছেছি ওখানে, আমি দেখছি অগ্নি এখান থেকে ওদিক টপকে, এবং বিশ্বাস করো স্বরলিপিদি, ইট ওয়াজ প্যাথেটিক আ ভিজুয়াল। ডিভাস্টেটিং একটা সিচুয়েশন, ভেঙে চুরে পড়ে আছে হ্যাঁ, যা। এত এত লোক, কিন্তু সেখান থেকে আমি বুঝলাম রেডিওর পাওয়ারটা কোথায়। আম, আমি তখন দেখলাম এত এত মানুষকে আমরা রেডিওর থ্রু দিয়ে হুম, আমাদের নাম্বারে, যারা আমরা আমাদের সাথে কথা বলছেন তাদের ফোন নাম্বার তারা দিচ্ছেন, আমরা সেটা অ্যানাউন্স করছি, এবং সেখান থেকে কত লোক যে লিড পেয়েছে, কত লোক যে জানতে পেরেছে যে আছে কিনা, কিছু লাগবে কিনা, হুম, তাদেরকে আইডেন্টিফাই করা,
সো তখন আমি বুঝতে পেরেছি হোয়াট ইজ দ্য পাওয়ার অফ আ মাইক্রোফোন। সেগুলো হয়তো এই ধরনের পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না, তবে এইভাবেই মানে শেখাটা হয়েছে। একদম, হ্যাঁ, এন্টারটেনমেন্ট থেকে একদম রিয়েলিটিতে হ্যাঁ, চলে যাওয়া একদমই তাই। হিউজ জার্নি, মানে সত্যি একটা বিশাল লাইফ লেসন। ইয়া, তো মির্চিতে থাকাকালীন আর কি কি এক্সপ্লোর করলে তুমি 9 বছরের জার্নিতে? মির্চিতে থাকাকালীন অনেক কিছু এক্সপ্লোর করেছি। আচ্ছা। আহ, তবে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা সেটা হচ্ছে আমি কিন্তু শুধুমাত্র কলকাতা শহরে থেমে থাকিনি। আচ্ছা। প্যান ইন্ডিয়া ভয়েস বলো, ক্যাম্পেইন বলো, আহ, নানান প্রোগ্রাম যেগুলো ইউএসএ তে ব্রডকাস্ট হতো, এবং শুধু তাই নয়, আমি মির্চি ইউএস এরও জক ছিলাম। হুম। ওখানে সানসেট সামোসা বলে একটা শো আমি হোস্ট করতাম, এখান থেকে? এখান থেকে রেকর্ড আচ্ছা। করতাম, পাঠাতাম। আচ্ছা। তো এগুলো অনেক কিছু হয়েছে। শুধু তাই নয়, আমাদের মির্চির যে খুব সেলিব্রেটেড যে অডিও স্টোরি প্রপার্টি গুলো রয়েছে হুম। সেগুলোতেও আমার কাজ আছে। আমি প্রেম.com বলে যে আমাদের লাভ অডিও বুক যেটা রয়েছে আর কি, রোমান্টিক অডিও বুক যেটা, হুম হুম হুম। সেখানে ডিরেক্ট করেছি গল্প, ভয়েস ওভার করেছি, নিজে লিখেছো? নিজে ওটাকে ফাইন টিউন করেছি, নিজে নিজের মতো করে কতভাবে ডেলিভার করা যায়। কারণ কথা বলাটাই তো শুধু একমাত্র একটা জিনিস নয়, কিন্তু আমাকে বরাবর বলা হতো যে ইউ হ্যাভ এ নাইস ভয়েস। সেটাকে কি করে আমি ওটাকেও ভেঙে আবার গড়া। সো আমি আলটিমেটলি দেখলাম ইট ইজ অল অ্যাবাউট ভাঙা অ্যান্ড গড়া। একটা গল্প মনে আছে যে মজার করে বলেছিলে এরকম কিছু একটা, ইনসিডেন্ট? তোমাকে দেখো লোকজন তো এখন বিটিএস পোস্ট করে, হ্যাঁ। তোমাকে একটা বিটিএস এর গল্প বলছি আমি। আচ্ছা। একজন আমাদের টিমেরই, হুম। প্রোগ্রামিং টিমেরই, যথেষ্ট অনেক সময় ধরে তিনি আমাদের সংস্থায় রয়েছে, এবং এরকমই আমরা রেকর্ড করতে ঢুকেছি, এবং সেখানে আমাকে বলা হয়েছে ঠাকুরজি ঠাকুরজি পড়ে যাবে, এরকম করে একটা ডায়লগ আমাকে টেলিফোন করতে হবে। লোকজন দাঁড়িয়ে আছে ওখানে, হুম। ঠিক আছে, এটা একটা কোরাস, তার মধ্যে আমাকে বলতে হবে এটা, প্লিজ প্লিজ করে আমি চেঁচাচ্ছি। মানে এবার চিন্তা করে, এবং এটার প্রেক্ষাপট হচ্ছে সেই রবি ঠাকুরের সময়, ঠিক আছে, এ বাবা। কারণ কি আবেগে আমি ওটা বলে ফেলেছি, প্লিজ ঠাকুরজি প্লিজ, এবং সবাই আমি দেখছি হাসতে শুরু করে দিয়েছে, কি হলো এটা। তো এরকম প্রচুর ঘটনা আছে। এরকমও আছে যে আমি রেকর্ড করতে বসেছি এবং প্রচুর দুষ্টুমি হয়। হুম। দুষ্টুমি বলতে মানে ওই আর কি একটু ইয়ার্কি। আর যেটা প্রচন্ড দুষ্টু, কাঁচে যেটা আমি কথাগুলো শুনলেই বোঝা যায়। সারাক্ষণ আমি দেখছি কাঁচে একটা কি আওয়াজ আসছে, মানে আওয়াজ আসছে, আমি ভাবছি কি চুরির আওয়াজ, আমি তো সবকিছু খুলে রেখেছি, তাহলে কি হলো। পেছন থেকে এসে আমার কোনো এক কলিগ কাঁচে বারবার এরকম করে, যাতে একটু ভয় পাই, আচ্ছা। বা যাতে বারবার আমাকে জিনিসটা রিপিট ডিস্ট্রাক্ট করতে করা হয়। যায়। প্রচুর খুনসুটি চলছে, লট অফ মেমোরিজ মেড। আচ্ছা। গানও গেয়েছি, জিঙ্গল গেয়েছি। জিঙ্গল গুলো গাইতে হতো বলো হ্যাঁ, তোমাদের স্পন্সর? আর আমার খুব ভাল লাগতো গাইতে। তো এত বছরের অ্যাসোসিয়েশন তুমি হঠাৎ করে অফ করে দিলে কেন, মানে ছেড়ে দিয়ে এখন আর তো রেডিও মানে জকি তো নও তুমি এমন একটা। রেডিও জকি ভীষণ ভাবি, হ্যাঁ। কিন্তু একটা সংস্থার সাথে নেই, কিন্তু আচ্ছা। সত্তাটা তো আছে, আচ্ছা। আমি সেটাতে বিশ্বাসী। কিন্তু এখন তো করছো না। এখন অ্যাক্টিভলি করছি না, কিন্তু আচ্ছা। নানান জায়গায় এখনো তুমি আমার গলা শুনতে পাবে, বিকজ সেই কাজগুলো তো আমার চলছেই প্যারালালি। আচ্ছা। যেমন অনেক অ্যাডে আচ্ছা। তুমি শুনতে পাবে আমায়, এখনো বাজছে। আচ্ছা। রেডিও শুনলেই তুমি শুনতে পাবে, তোমাকে তার জন্য কান পেতে শুনতে হবে, আচ্ছা। ওভাবে। ছাড়লে কেন, মানে থাকাকালীন এটা কি কোনো এত বড় অ্যাসোসিয়েশনের মনোটোনাস হয়ে যাচ্ছিল, নাকি অন্য কোনো, নাকি রেডিওর একটা জনার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, যে শোনার শ্রোতা বদলাচ্ছে বা কিছু? দেখো সেই চেঞ্জ গুলো তো আছেই। হঠাৎ একদিন শুনলাম যে ডিজিটাল জগৎটাই হচ্ছে আলটিমেট জগৎ, ওইটা বাদে আর কিছু নেই। তখন সবাই মিলে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব নিয়ে সারাদিন হামলে ব্যস্ত। পড়ছে সবাই, তাই মানে হুম। আমি এটা শুধুমাত্র একটা অর্গানাইজেশনের পার্সপেক্টিভে বলছি না, কিন্তু গোটা দুনিয়াটাই তাতে ঘটছে। হুম। এবং তারপর আবার ব্যাক টু লোকজনকে ক্যাপচার করে শোনানো তোমার কথা, হুম। যতই এআই চলে আসুক না কেন, আই ইজ মি, আর হুম। আমি যেটা করতে পারি সেটা অন্য কেউ করতে পারে না, একদমই সেটা পারে না। সবার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি, একদমই সেটা তাই। সত্যি।
তো আমার কোথাও মনে হয়েছে যে উচ্চাকাঙ্ক্ষা মানে এই পুরো জিনিসটাকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে হুম যেখানে তুমি জন্মেছো সেই জায়গাটায়, এই যে লোক বলে যে ডোন্ট ফরগেট ইউর রুটস, অফকোর্স সেটা একটা খুব বড় দায়িত্ব, হুম কিন্তু সেটাকে অন্য মাধ্যম দিয়ে তুমি যদি আরো অনেক জায়গায় নিয়ে যেতে পারো তাহলে কেন নয়, আমার সেটাই মনে হচ্ছে। ওকে কারণ আজ অব্দি আমি বলবো আমাকে তৈরি করার ক্ষেত্রে বা আমাকে সেই উইজডমটা দেওয়ার ক্ষেত্রে বা আমার খারাপ ভালো গুড এন্ড ব্যাড সবটা মিলিয়ে যেই অভিজ্ঞতা আমি আমার সেই অর্গানাইজেশনের থেকে হয়েছে সেটার জন্য আজকে আমি তোমার এখানে বসে এতগুলো কথা বলতে পারছি। হুম। কিন্তু এখন যেটা করছো তাতে তুমি খুশি যে আজকে শহর ছেড়ে নিজের পুরনো এতদিনের একটা কাজ ছেড়ে যেখানে গেছো, হ্যাঁ, ইউ আর হ্যাপি এনাফ? আই এম হ্যাপি বিকজ আই চোজ দিস লাইফ ফর মাইসেলফ। ওকে। আমাকে কেউ কখনো বলেনি যে এটাই তোমাকে করতে হবে, কারণ আমি ভেবেছি যে আমি কোথাও নিজেকে আমি ডানা মেলে উঠতে চাই। ব্যাস, এটা একটা ভালো এটাই আমি কথা। নিজেকে বলেছি যে আমি একদম। এবার ডানা মেলে উঠতে চাই, কিন্তু তার মানে এই নয় যে আমি আবার আহ, হুম, চলে ফিরে আসবো না, এই তো আবার হ্যাঁ। আবার আড্ডা আবার বৈঠক। একদম। তো এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে যে শ্রোতার কাছ থেকে বেশ একটা দারুণ অভিবাদন পেয়েছো, বা খুব খারাপ আর কি, ভীষণ ন্যাগ করতো সারাক্ষণ? সব রকমের মানুষ হুম। পাঁচ মিশালি নিয়েই হ্যাঁ, সে তো চলে, বটেই। তবে কি জানো তো রেডিওর ক্ষেত্রে এমন এমন অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় কিছু হুম কিছু শ্রোতার সাথে যারা সত্যি তুমি না বললেও তোমাকে বোঝে। একদিন হঠাৎ আমার মনে হয়েছিল আহ, আমি শো করছিলাম, খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল আমার, ঠিক আছে, এবং কোথাকার? মানে বিরিয়ানি আর আমরা তো আমাদের হুম, পার্ক সার্কাসের যেখানে হ্যাঁ, খুব সেলিব্রেটেড হাব বিরিয়ানি, আর্সেলানে। সেখানের বিরিয়ানিটা হ্যাঁ। খেতে ইচ্ছে করছিল। আচ্ছা। আর আলুর প্রতি তো একটা ইমোশন হ্যাঁ আছেই, হ্যাঁ, যাই হোক না বিরিয়ানি কেন, আলু ছাড়া হয় না। হয় না, হয় না। আমি বাইরে অসম্ভব। থেকেও বারবার বলি যে এখানের বিরিয়ানি পুরো ভুয়ো, হ্যাঁ, একমাত্র বিরিয়ানি সত্যি বিরিয়ানি হচ্ছে আলু দেওয়া কলকাতার কলকাতার বিরিয়ানি। বিরিয়ানি। তো যাই হোক, হ্যাঁ। আমি বলি সেটা, হুম। না না ভীষণ আরেকটা কি হয়েছে, মির্চিতে আমাদের একটা কালচার ছিল সবাই মানে সেই লাঞ্চ টেবিলে বসে আমি দেখেছি তোমাদের একটা বিটিএস। সাংঘাতিক হ্যাঁ খাওয়া দাওয়ার একটা হ্যাঁ প্রস্তুতি চলছে, এবং কেউ একজন বোধহয় এরকম বাইরে থেকে বিরিয়ানি আনিয়েছে, বিরিয়ানির গন্ধটা তুমি হ্যাঁ। ভাবো, বাবারে, ভেবেই কিরম একটা ওটা খিদে পেয়ে গেছে। গ্র্যাভিটেশনাল পুলের মতো হ্যাঁ আর কি, একদম। তোমাকে টানবে। হ্যাঁ। আমি সেটা নিয়েই শো করছি, বলছি এত ইচ্ছে করছে খেতে, হঠাৎ তারপর দেখি 4টে বড় বড় ডাব্বায় বিরিয়ানি হাজির, ও। এবং আমাদের যিনি সিকিউরিটি ডেস্কে বসেন তিনি বলছেন ম্যাডাম আপনাদের জন্য বিরিয়ানি পাঠিয়েছি। আমি বলছি, কে? না আমি তো অর্ডার করিনি, এ ওকে জিজ্ঞেস করছে, সে তাকে জিজ্ঞেস করছে, আমি বলছি, আমি তো করিনি অর্ডার। এবং তারপর ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ খুলে দেখি আমাদের একজন অত্যন্ত প্রিয় শ্রোতা তিনি পাঠিয়েছিলেন, এবং ওই দোকানেরই? এবং সেই দোকানে। কি ভালো শ্রোতা! ঠিক আছে, আহা। এবং তারপরে আমি ঠিক করেছিলাম যে এরপর যা যা খেতে ইচ্ছে করবে ঠিক আছে এবার এভাবেই বলে তাহলে চলে আসবে বোধহয়, সেই শাকালাকা বুম বুমের পেন্সিলের মতো এঁকে দিল হয়ে গেল, হ্যাঁ, সেটাই তো। পুরো ওরকম। কিন্তু আমি সেটাই ভাবি যে এখন মানুষ এত ডিস্ট্রাস্ট বলো, একে বিশ্বাস করো না ওকে ওটা বলো না, কিন্তু খুব হুম, সহজভাবে ভাবতে গেলে এই সিম্পল জিনিসগুলো মানে সিম্পলিসিটি এখনো হ্যাঁ দেখতে চাইলেই লোকে দেখতে পারে, কিন্তু হ্যাঁ, হয়তো কোথাও গিয়ে এত বেশি দেখানো হচ্ছে বা এত হ্যাঁ বেশি শোনানো হচ্ছে, বারবার বারবার আসছে, হয়তো সেই জন্য লোকে ভাবছে, কিন্তু তারপরও নিজের ভেতরের জিনিসটা বোধহয় চেপে রাখা। আমার মনে হয় যারা বিরিয়ানি বিরিয়ানি শুনে নিল তারাও বলবে "সে অনেকদিন খাইনি, অর্ডারটা অনেক দিন, দিন, হ্যাঁ অর্ডারটা তুমি দিন"। ভাবো এখন এটা যে হ্যাঁ যারাই হ্যাঁ, শুনছেন বা দেখছেন, সেটাই। আমাদের ইচ্ছে আমাদের অনিচ্ছে, আমার মনে হয় না সবাই সব সেই রকম। ভালো। আর কোনো খারাপ ঘটনা ঘটেছে এরকম? এটা তো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ কিছু সেন্সিটিভ ঘটনা, ধরো কারোর মন খারাপ, এবং আমারও হয়তো সেদিন মন খারাপ, আমি না কখনো আমার মন খারাপটা লুকোইনি আমার লিসনারদের কাছ থেকে। আমার যখন মনে হয়েছে যে আমি সত্যি মানে উই অল হ্যাভ ব্যাড ডেজ টাফ ডেজ,
আর রেডিও এমন একটা জায়গা যেখানে তুমি প্রতিদিন সেই ফেক কোনো বিষয় আশয় করতে পারবে না, যার জন্য প্রধানত আমি আমার নামটাও কিন্তু চেঞ্জ করিনি। ইউজুয়ালি রেডিওতে কেউ কারো ডাকনাম হোক, কোনো অন্য নাম হোক, কোনো একটা মনিকার ওভাবে ভেবে কথা বলতো। আচ্ছা, আমি বরাবর বলেছি আমি লাজবন্তী হিসেবেই পরিচিত হতে চাই, সেটাই আমার নাম, আমি সেটা, বাহ। আমি আমি। তো এরকম কিছু কিছু ঘটনা আছে যেখানে আমি হয়তো আমার দাদুকে নিয়ে কথা বলেছি, আমি আমার কোনো স্ট্রাগল শেয়ার করেছি, তখন এরকম খুব সেন্সিটিভ কিছু ফোন কল এসেছে আমার কাছে বা মেসেজ এসেছে, এবং আমি তারপরে অফিসে তাদেরকে আসতে বলেছি, যেখানে তারা এসেছেন, আমার সাথে কথা বলেছেন, দেখা করেছে। তো মনে হয় ছোট ছোট ভাবে যাদের জীবন ছুঁতে পেরেছি, দ্যাট ইজ এ ব্লেসিং, মানে ওর থেকে বড় আশীর্বাদ আর কিছু নেই, সেটা রেডিও। বাহ, দারুণ। কিন্তু ওই হয় না যে প্রচুর চিঠি লেখে, বিরক্ত করে, পিছনে পিছনে চলে যায়, এরকম অনেক ঘটনা শুনেছি, যে যেটা আমরা সিনেমাও দেখেছি হ্যাঁ, আর কি। এরকম কোনো ঘটনা ঘটেছে? প্রেম নিবেদন, ও বাবা, একটু শুনি। কি বলি আর। ইনবক্সে প্রচুর আচ্ছা, চিঠি, হ্যাঁ। কেউ একজন তার মায়ের পরা হার আচ্ছা, আমাকে দিয়ে গেছিল, আচ্ছা। আমি সেটা কি করে বুঝতে পারলাম? ওটা দেখে মনে হচ্ছে মায়েরই পরা, এবং মতিগুলোর থেকে, মুক্তগুলোর থেকে চলটা উঠে গেছে, এ বাবা। কিন্তু আমি ইন্টেন্টটাকে কিন্তু কোয়েশ্চেন করিনি। আমিও বলেছি থ্যাংক ইউ সো মাচ। আর কিরকম প্রেম নিবেদন? মানে একটা টেক্সট তো শুনলাম যে লুকিং গুড ইন শাড়ি। আমি মানে আর এটা নিয়ে কিছু বলতে চাই মানে না। তুমি আনলাকি আর আমি লাকি। তুমি তো চোজেন ওয়ান, আমি তোমাকে বলেছি, তুমি বাদ পড়ে গেছো বোধহয় খাতা থেকে। আমাকে সাহস করবে না তো কিছু করার। মানে এরকম প্রেম প্রস্তাব বা কিছু, এটা প্রেম প্রস্তাব, না এটা না, তো ভালো প্রেম প্রস্তাব। প্রস্তাব বলতে ওই আর কি, একজন লিখতেন আমাকে, দিদি তুমি কেমন আছো, দিদি হুম, তোমার মা কেমন আছে, তোমার বাবা কেমন আছে, তোমার দাদা কেমন আছে, তোমার ঠাকুমা কেমন আছে, সবাই আর আমি লিখতাম সব ভালো, ভালো থেকো। একবার কি হয়েছে, আমি একটু লাইভ করছি ইনস্টাগ্রামে, এবং সেখানে আহ, এবার তোমার তো কোনো কন্ট্রোল নেই কে ওখানে তোমার লাইভ জয়েন করছে না হুম হুম করছে, হুম এবং সেখানে আমি কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি, মানে অ্যাবসলিউটলি আনবিয়ারেবল, অফেন্সিভ, যত রকমের শব্দ আছে তুমি লাগিয়ে নাও, হুম, ওরকম একটা ছবি, আমি তার ডিপিতে, ঠিক আছে, আচ্ছা, এবং তিনি টাইপ করছেন, এবং উনি আমাকে একটা কোনো মেসেজও করেছিলেন যেখানে উনি এরকম কিছু ছবি পাঠিয়েছিলেন, যেটা একেবারেই মানে তুমি দুটো চোখ দিয়ে সহ্য করতে পারবে না, দেখতে পারবে না, হুম। এবং তাতে একটা অটো রিপ্লাই গিয়েছিল, থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং উইথ লাজবন্তী, এটা উইল গেট ব্যাক টু ইউ, ইটস হট। খুব সাংঘাতিক ব্যাপার হয়, আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এবং আমার যেহেতু শোনো মিডিয়ায় কাজ করলে তো কোনো জন্মদিন, হুম, মৃত্যুদিন, আহ, এখানে চলো ওখানে চলো ওরকম তো কিছু নেই, সব এক কাজ মানে কাজ। হুম, তো এরকম ভাবে লেটে পৌঁছেছি আমার এক বন্ধুর বাড়িতে, আমি দেখছি ওখানে আমরা 4-5 জন ছিলাম, সেখানে একজনের খুব অসুবিধা হচ্ছে, একটু পার্সোনাল প্রবলেম, যাই হোক, ওরা বললো যে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যাক, লাজ তুই তোর ফোনটা একটু দে, তোর ওখান থেকে একটা ডেটিং অ্যাপ ডাউনলোড করে, এবং তাতে তার লাভ ইন্টারেস্ট আছে কিনা সেটা আমরা দেখবো, কারণ কি সেটা তো আবার তোমাকে একটা হুম, বেসিক রেডিয়াসের মধ্যে দেখায় রেডারে হুম, আছে হুম, কিনা। হুম। সেটা আমি করলাম আমার বন্ধুর খাতিরে, এবং সেখান থেকে পাওয়াও গেল তথ্য, এবং তারা 2+2 করছে যেরকম চলে আর কি, হুম। হিসেব নিকেশ। যাই হোক, পরের দিন আমি অফিস ঢুকেছি, গোটা অফিস প্রায় আমাকে বলছে তুই কি এটাতে আছিস, এটা কখন হলো? বললাম আমি নিজের জন্য করিনি, এবং তারপর আমি দেখলাম গোটা দুনিয়া জেনে গেল যে আমার কাছে সেই অ্যাপটা আছে, কিন্তু আমি বাহ। কাউকে বুঝিয়ে উঠতে পারলাম না যে আমার কোনো কাজে সেটা লাগেনি, অফকোর্স আই ডিলিটেড ইট, কিন্তু আমি তোমাকে জাস্ট বলছি, কেন লাগেনি? প্রচার একেই বলে। তোমার ডেটিং এ ইন্টারেস্ট নেই? দেখো, আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমি
ডেট আগে থেকে ওরকম একদম সেই পঞ্জিকা খুলে এক একজন যেরকম করে না, ডেট ফিক্স করছে, এটা আচ্ছা। আমার দ্বারা হয় না। আমার ক্ষেত্রে এটা টোটালি ডিফারেন্ট। আমি কোনোদিন এরকম কোনো অ্যাপে ছিলাম না, থাকিও নি, প্রয়োজন হয়নি। কিন্তু যারা অফকোর্স না যারা তুমি কি অ্যাভেল করেন তারা বিশ্বাস করেন। করো, মানে বিশ্বাস করো, যেহেতু তুমি একটা ব্রোকেন ফ্যামিলি থেকে এসেছো, মানে তোমার কাছে কিরকম এই আধুনিক রিলেশনশিপে তুমি ইন্টারেস্টেড নাকি, মানে এখন যেমন রাত গাই বাদ গাই টাইপের একটা রিলেশনশিপ, নাকি একটু দেখো, পুরনো? ভালোবাসাতে কোনো ফর্মুলা নেই, আচ্ছা। ভালোবাসার ফর্মুলা নেই, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আমি যেটা দেখেছি, মানে আমি শুধুমাত্র কিন্তু ভালোবাসা ফর্মুলা আছে, কি ফর্মুলা রেসপেক্ট। না, ভালোবাসার একটা মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রেসপেক্ট, কিন্তু ভালোবাসার কোনো ফর্মুলা নেই। কারণ কি, সবার ভালোবাসার ফর্মুলা তাদের মতো করে কাস্টমাইজেবল, ঠিক আছে? সমাজ একদিকে তোমাকে ইম্পোজ করে দেবে এই সম্পর্ক তার অমুক, তার সাথে এটা করা যাবে না, ওর সাথে এটা করা যাবে না, সবকিছু। কিন্তু ইফ ইউ আর আ ফ্রি সোল, তুমি যদি সারাক্ষণ সিক করতে থাকো ভালোবাসা, তাহলে সেই ভালোবাসাটা এতটাই একটা পিওর জায়গা থেকে আসে। এটা কিন্তু ব্রোকেন, নট ব্রোকেন ফ্যামিলিজ আমি সেটা বলছি না, সেটা এমন একটা জায়গা থেকে আসে যেটা তোমাকে ভালোবাসার সাথে ভালোবাসায়। বাপরে, বেশ কঠিন। দ্যাট আই ডিসকভার্ড। আচ্ছা। এবং তখন আসে অ্যাকসেপ্টেন্স, অফকোর্স রেসপেক্ট, তুমি যেরকম বললে। তো আমার কাছে ঠিক বয়স বলো, জাতি বলো, ধর্ম বলো, আমার কোনোদিনই এটা ছিল না। আমি শুধু এটা জানতাম যে আমি মন থেকে যদি I can connect and I vibe and it feels right and it's true, আর সেটা আমাকে প্রতিনিয়ত গড়ছে, এবং সেটা যে সবসময় খুব ভালো ভালো জিনিস দিয়ে গড়ছে আমাকে তা নয়, চ্যালেঞ্জের সম্মুখীন করে গড়ছে, then that is true and real for me in terms of love. তো সেটা কি এসেছে কখনো? Of course, আচ্ছা। of course. কিন্তু তুমি কি স্কেপটিক্যাল হয়ে পড়েছো নাকি এগিয়ে গেছো সেই দিকে যে যাবো কি যাবো না? Of course এগিয়ে গেছি, আচ্ছা। একদমই তাই। তারপর নিজেকে না এগুলো তো বুঝতে পারবে না তুমি। ধাক্কা খেয়েছো নিশ্চয়ই। সবাই সেটা তো ছোটবেলা থেকে খেতে খেতে আসছি। এটা তো সেই রাস্তাটা তুমি বলছো যেখানে কর্পোরেশনের কাজ চলেই যাচ্ছে, বাসে ব্রেক বারবার হয়েই যাচ্ছে, বাচ্চাগুলো কাঁদছে, আসতে লেডিস বাচ্চা আছে বলে কন্ডাক্টর বারবার বলছে, সে তো হয়েই আসছে কবে থেকে। কিন্তু না, এই ক্ষেত্রে আমি বলবো I've been blessed that way. কিন্তু সবার ব্লেসড কেন, মানে এখন কনস্ট্যান্ট কেউ আছে নাকি ধাক্কা খেয়ে নিজেকে গুছিয়ে নিতে পেরেছো বলে? ধাক্কা কিন্তু আমি শুধু বলছি না যে আমার রোমান্টিক অ্যাঙ্গেলে আমি হ্যাঁ। ফেস করেছি, তবে আমার ক্ষেত্রে ধাক্কা হচ্ছে যে কোনো আনপ্লেজেন্ট সিচুয়েশন আমি হ্যান্ডেল করতে ধাক্কা পারো। হিসেবেই দেখি, এবং সেখান থেকে আমি নিজেকে আবার হ্যাঁ। রাইজিং লাইক আ ফিনিক্স ফ্রম দ্য অ্যাশেজ মতো একটা ব্যাপার করে আর করতে হবে। আমার মানে দিব্যি লাগে, যাই- লেট লাইফ হ্যাপেন, আমার ফর্মুলা হচ্ছে তাই না? জাস্ট লেট লাইফ হ্যাপেন। দেখা যাক কেমন হয়। হ্যাঁ, আগে থেকে তুমি এত ভেবে, মানে আমি কাল ওটা করবো, অফকোর্স প্ল্যান দরকার, তুমি এক্সিকিউট করতে চাইছো, তুমি কিছু ভাবছো, সেটা দরকার। কিন্তু এই ম্যানিফেস্টেশনের যুগে তো আমি বলবো জাস্ট লেট লাইফ হ্যাপেন, এমব্রেস লাইফ, দ্যাটস ইট। তোমার বন্ধু দেবী এই কোয়েশ্চেনটা লিখে পাঠিয়েছে, আমি জানতে চেয়েছিলাম তোমার ব্যাপারে ওর মতামত কি। তো বললো যে Lajvanti is what we call as a girl's girl or a woman's woman. Ask her how she is impacted, motivated by the woman in her life. আরে তাহলে তো আমাকে ওর নামটাও নিতে হবে এখানে। একটু দাও। শি ইজ মাই ব্রো। আচ্ছা, ব্রো। ইজ মাই ব্রো, আচ্ছা হু ইজ আ প্রো, আচ্ছা। and she is somebody who I cannot throw. আরে বাহ বাহ বাহ, So we decided to go with the flow. নাইস। না, আমার মনে হয় ও যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যেভাবে আমি বড় হয়েছি বা যেভাবে আমাদের বন্ধুত্বটাও একটা সময়ের সাথে সাথে এগিয়েছে, বা আজকে যেই ডাইমেনশনে যেই শেপে আছে, আমরা একে অপরের পাশে সবসময় থেকেছি। এবং জানো তো, এরকম নয় যে সারাক্ষণ তোমাকে ফোনে কথা বলতে হবে, তোমাকে মেসেজ করতে হবে, সেই সম্পর্কগুলোও আছে, যাদের আছে দ্যাটস গ্রেট। কিন্তু আমাদের মতো মানুষরা, কাজ আছে, কত কি আছে, কিন্তু ওই বেসিক বন্ডিং এ কোনো ভাঙন ধরে।
মানে আজকে যদি আমি তোমার সাথে কথাটা শেষ করি, হুম আমি যদি তোমার সাথে আজ থেকে 5 বছর পরেও দেখা হয়, হুম আমি কিন্তু এখান থেকেই আবার শুরু করব। সো ওর সাথে আমার ওই টিউনিংটা বরাবর থেকেছে, বিকজ আমি মনে করি ও কখনো ও যেটা নয় সেটা দেখায় না, বা আমি যেটা বিশ্বাস করি হোয়াট ইউ আর নট ইউ শুডন্ট বি। সো দ্যাট ইজ ওয়াই আমরা আমাদের মতো করে নিজের টার্মসে আমরা বাঁচি। আমাদের যেটা যখন করতে মনে হয়েছে আমরা সেটা করেছি, আমি সেটা করি। এবং সেটা আমি সবসময় আমার আশেপাশে যত আমি আমার বান্ধবীদের দেখি, মহিলা মহল হুম যত আমি এক্সপ্লোর করি, তো মানে আমার মা মনে হয় থেকে কত লোকের কত, আমার আমার ঠাম্মা, আমার দিদা, আমার মাসি, আমার দিদি, আমার তোমরা 2 বোন? না আমার মাসির মেয়ে, আচ্ছা, কিন্তু বলা যেতে পারে যে আমরা সো মানে একসাথে। অ্যাবসলিউট রিয়েল সিস্টার্স এরকম। আচ্ছা। হ্যাঁ, এবং আগামী প্রজন্ম এসছে আমার দিদির মেয়ে, হুম। তাকে আমি ভালোবেসে বোতাম বলে ডাকি। বোতাম? বোতাম, হ্যাঁ, কিউট অ্যাজ আ বাটন থেকে। আচ্ছা। তো আমি যত দেখি আমার মনে হয় যে strength comes from the women around you. আচ্ছা, এই যে এখন আগে তো ধরো আমরা যখন তুমি রেডিও শুনেছো, তোমার হুম। দাদুর সঙ্গে বসে রেডিও শুনেছো, তুমি বলেছো অনেক স্মৃতি তোমার, তো তাদের তো তুমি দেখতে পেতে না। না, তোমার কাকে সব থেকে ভালো লাগে যখন শুনতে? মনে আছে মানে তুমি নিশ্চয়ই মহালয়া শুনেছো? মনে এখনো শুনি, এখনো শুনি, বলো এখনো পুরোনোটা। শুনি। আমি সকালবেলা। দিল্লিতে থাকাকালীনও যখন পাচ্ছি না কিছুতে, ওখানে তো আর ডেফিনেটলি হুম। রেডিওতে শুনতে পাবো না, ইউটিউবে চালিয়ে গোটাটা শুনেছি। এবং এটা একটা অদ্ভুত ছোঁয়াচে ব্যাপার, তুমি হ্যাঁ, অটোমেটিক্যালি শুনে ফেলবে বিষয়টা। এবং একটা মনের জগতে কিরকম একটা তৈরি হয়ে যেত না, যে এই ধরনের একটা ছবি সত্যি মনে, এত কণ্ঠস্বরটা আমাদের ভেতরে, চোখ বন্ধ করে আমরা একটা ছবি, একটা দৃশ্যপট তৈরি করে ফেলতাম, তাই না বলো? হ্যাঁ, একটা সিন তৈরি হয়ে যেত নিজে মা নিজে। আসছে। হ্যাঁ, মা আসছে, এই মারছে, এই এগোচ্ছে। কিন্তু এই যে আজকে আরজেরা ভীষণ আমাদের সামনে, এই যে তুমি যেটা বললে লড়াই, ইনস্টাতেই দিতে হবে, বিটিএস দিতে হবে, মানে এটা কি কোথাও শ্রোতার সাথে রেডিও শ্রুতির নাটক বা এই যারা কণ্ঠস্বর দিয়ে নির্ভরশীল, তাদের সাথে কি কোথাও মানে মিলছে না, নাকি ভয় পাচ্ছে লোকে যে আমাকে শুনবে তো, মানে? আমার কোথাও মনে হয় এটা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে চলা। দেখো আমি মনে করি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি রেলেভেন্ট, এবং রেলেভেন্ট থাকার জন্য এরম নয় যে তোমার তোমার যে বিচার বা তোমার যে বুদ্ধি বা তোমার যে অবজারভেশন সেগুলো তুমি সব ছেড়ে দিলে, তোমার কাছেই তোমার নিজের লাগামগুলো রয়েছে, কিন্তু সেটাকে নানান প্ল্যাটফর্মে তুলে ধরার জন্য, সেই প্রচারটা করার জন্য, যাতে না, একটু আরো লোক জানে, বেশি প্রচার। যাতে আরো লোক জানে। কারণ কারণ ওয়াই বি রেস্ট্রিক্টেড অ্যাজ আ পার্সন টু অনলি ওয়ান মিডিয়াম, যখন তুমি তোমার আর্টটাকে নানান জায়গায় নিয়ে যেতে পারছো। মানে আর্টিস্ট তো আফটার আ পয়েন্ট চলে যাবে, কিন্তু তোমার করা কাজগুলো তো থেকে যাচ্ছে। সেটা যদি নানান জায়গায় তুমি তুলে ধরতে পারো, তাতে আমার মনে হয় না কিছু ভুল। কিন্তু এবার সেটাকে নিয়ে যেই লোকজন একটা সাংঘাতিক জলঘোলা করে, বুলি করে এবং বুলি করে, মতামত রাখছে, কমেন্ট করছে, সেটা তাদের ব্যক্তিগত মতামত এবং তাদের ব্যাপার, তাদের রুচির পরিচয়। টিল বাট দ্য তুমি টাইম, এটাকে সমর্থন করো যে একসঙ্গে যদি কেউ পাবলিক ফোরামেও থাকে এবং রেডিওতে থাকে, যেমন আগে আমরা দেখতাম না, আমরা শুধু রাইট, ভেবে নিতাম যিনি এরকম, কিন্তু আজকে তাকে দেখাও যাচ্ছে এবং তাকে শোনাও যাচ্ছে, তো এটা সাইমেন্টেনিয়াসলি চলাটা ভালো, কারণ দুজনের। সাইমালটেনিয়াসলি চলাটা ভালো। কারণ লিস্ট যেটা আগে একটা অদ্ভুত বিষয় হতো অনেকের কাছে, হুম বা ভাবতো কিরকম দেখতে হবে, অফকোর্স সেখানে সবাই ইমাজিন করছে একটা একটা হুম। তাদের থাকছে ভাবনা চিন্তা, একটা কল্পনা। কিন্তু এখন যখন তারা দেখতে পাচ্ছে কিভাবে করি, আমার মনে হয় সেই প্রসেসটাও ইজ ফান। তুমি তো এতজনের সাক্ষাৎকার নিয়েছো, ইন্টারভিউ করেছো, হ্যাঁ, হ্যাঁ, তো মেমোরেবল কিছু যদি বলো যে যার সাথে দেখা করে দারুণ লেগেছিল। উফ, এরকম অনেকে রয়েছেন। আচ্ছা। কারণ আমি মেজরলি বহু লোকের ইন্টারভিউ নিয়েছি, তবে যেটা সব থেকে বেশি মেমোরেবল হয়ে থাকবে আমার কাছে সেটা হচ্ছে শাহরুখ খানের ইন্টারভিউ। আচ্ছা। আমি সেটা নিয়েছিলাম যখন জিরো ছবিটা রিলিজ করে, তখন হুম। প্রায় 35 মিনিট আচ্ছা। আমাদের গ্র্যান্ড হোটেলে। তখন আমি অপেক্ষা করছি, তার আগে আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের ইনঅপারেশন চলে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এবং সেখানে আমি তাদের একজন যিনি রিসোর্স ছিলেন তখন, তার কোম্পানিতে কাজ করছে আর কি,
তার সাথে আমার একটা যোগাযোগ হলো হুম এবং তার মারফত কথাবার্তা বলে আমায় ভোর 3টের সময়, ভোর রাত 3টের সময় জানানো হলো যে স্লট আছে, তুমি তুমি আসছো। কারণ কি প্রেস কনফারেন্স হওয়ার কথা, রীতিমতো সবকিছু মানে তামঝাম চলছে তখন গ্র্যান্ড হোটেলে। তো আমিও গিয়ে তখন দেখছি গেট প্রায় ভেঙে পড়ে যাচ্ছে, এখানে যেখানে হচ্ছে ফেস্টিভ্যাল ওখানে তো কোনো চান্স নেই। আমি সোজা ওখানে চলে গেছি, গিয়ে তারপরে অফকোর্স ওখানে কিং খান বলে কথা, হুম প্রচুর পুলিশ টুলিশ এবং নানান অন্যান্য যারা আর্টিস্ট শিল্পী যারা ছিলেন তারাও ওখানেই হুম they were put up. কিন্তু কোথায় আমাকে স্ট্রাইক করলো বিষয়টা, লিফট দিয়ে উঠছি, একটা অদ্ভুত পারফিউমের গন্ধ আচ্ছা গোটা হোটেলময়। আমি দেখছি, তুমি দেখবে একটা অদ্ভুত সিট্রাস লেবুর একটা গন্ধ যেটা সব হোটেলেই প্রায় থাকে, হ্যাঁ তারা হ্যাঁ যেরকম হ্যাঁ দিয়ে রাখে লেমন গ্রাস, হ্যাঁ তাই না? হ্যাঁ এটা সেটাকেও ছাপিয়ে চলে গেছে। আচ্ছা আর তখন আমি শুধু ভাবছি এত অ্যাংজাইটির মধ্যে, মানে আমি কি দেখবো, তাকে কেমন দেখতে, সামনে থেকে শাহরুখ খান বলে কথা, এরকম করলে আমি হুম কি করব, আমি কি এরকম করব, আমি কি এরকম করব, হ্যাঁ, হ্যাঁ। অনেক কিছু চলছে মাথায়। কিন্তু ওই ভালো লাগছিল না খারাপ লাগছিল গন্ধটা? সাংঘাতিক ভালো, আচ্ছা এবং এতটাই যে আমি বুঝতে, আমি তারপর যখন মানে আফটার আ পয়েন্ট ওই আমি ভাবছি আমার নেজাল নার্ভ গুলো বোধহয় এবার নাম হয়ে গেছে, আমি এরকম আমি বুঝতেই পারছি না যে এটা কিসের গন্ধ, আমি ডিকোড করতে পারছি হ্যাঁ না। তারপর যখন ক্রমশ আমি সোর্সের দিকে এগোচ্ছি, আচ্ছা মানে দরজার দিকে এগোচ্ছি, আমি তখন দেখছি ভুরভুর করে সেই গন্ধ বেরোচ্ছে। কি পারফিউম ভাবলাম শাহরুখ খানের এই মিক্সচারটাকে একটু একটু কাল্টিভেট, এটাকে কাল্টিভেট করতে হবে। একদমই তাই এবং আমি যখন আবার আমার সব থেকে যেটা আমি মানে আমি কখনো এক্সপেক্ট করিনি, এত এত সেলিব্রিটিদেরকে দেখেছি, তারা কখনো সোফা ছেড়ে বা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান না ওভাবে, হুম উনি উঠে দাঁড়ালেন আচ্ছা এবং ওনার পাশে আহ, আনন্দ রায় বসেছিলেন, ওনারা একসাথে ছিলেন তখন। আরো অনেক 4-5 জনের এক একটা স্লটে গ্রুপ গ্রুপ ওয়াইজ আর কি, যারা সাক্ষাৎকার নিচ্ছিলেন তারা গেছিলেন, হুম তাদের মধ্যে আমিও ছিলাম। আমি একটা প্রশ্ন করেছিলাম ওনাকে, খুব ডেয়ারিং ভাবে বলছি, আপনাকে কি কখনো কেউ বলেছে যে আপনি একটা খুব বড় জিরো? কারণ কি আমি জিরো ছবির জন্য করতে গেছি, আমার মাথায় এগুলো হুম। চলছে। এত পোলাইটলি হেসে উনি আমায় বললেন যে বলেছে, কিন্তু তোমার তোমার মোজোয়, তুমি যে মোজাটা পরো সেই মোজাটাতে যদি একটা ছোট্ট কিছু ফোটে, ফুটো হয়ে যায়, তো তুমি মোজাটাকে কি ফেলে দেবে, নাকি সেটা সাক্ষী থাকবে যে তুমি অনেকটা পথ হেঁটে এসেছো? দারুণ কিন্তু That was a great moment. ভালো লাগলো যে তার পারফিউমটাও সুন্দর, মানে কারোর পারফিউমের সেটা তো ছেড়েই দিলাম, স্মেল এত ভালো ওটাতে তো হতে আমি পারে। অলরেডি মানে হারিয়ে গেছি আর কি। এমনি শাহরুখ খান এরকম করলে আমরা সবাই হারিয়ে সবাই যাই, হারিয়ে যায়। তারপরে So, এরকম করলে অত ভালো ভালো পারফিউম চিন্তা করো তুমি, চিন্তা চারিদিকে। করো। ওফ বাবা কি সব বললে, দারুণ ব্যাপার। বেশ, আর কারোর মনে আছে? অবশ্যই আমি কিরণ রাওকেও ইন্টারভিউ করেছিলাম, আমার আচ্ছা তার সাথে আড্ডা দিয়ে খুব ভালো লেগেছিল, আচ্ছা, বাংলা বলতে পারে তো শুনেছি। খুব ভালো। হ্যাঁ এবং লাপাতা লিডিস যখন রিলিজ করে এবং তার যে ডামি শুটটা, সেটা কিন্তু আমি করেছিলাম। ডামি শুট মানে? ডামি শুট মানে মানে যিনি গল্প লিখেছিলেন হ্যাঁ তিনি যখন তার ডামি কার্ডটা দেখিয়েছেন হুম যে ফুলের চরিত্রে এরকম 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 ভেবেছি, ও সেই চরিত্রটা আমি করেছিলাম, বাহ যেটা প্রথম পিচ করা হয় আমি বাহ, খান প্রোডাকশনসকে। সো তো কিরণ রাও সিলেক্ট করেছিল তোমাকে? না, যিনি যিনি ছবির করেছিলেন অরিজিনাল রাইটার ছিলেন তিনি আচ্ছা, করেছিলেন, তারপর এবং যখন তারপর ইট অল কেম আ ফুল সার্কেল যখন আমি হ্যাঁ, ওর সাথে বসে আড্ডা দিয়েছিলাম। বাহ, তো অ্যাক্টিংটা করলে না কেন তুমি? ছবিতে তো কাজ করেছি, যেমন? শহরের উষ্ণতম দিনে আচ্ছা বিক্রম সোলাঙ্কির সাথে কাজ করেছিলাম, শায়রি বলে জিতে যেটা রয়েছে সেখানে কাজ সিরিয়াল? করেছি। না, এটা এটা সিনেমা? একটা, হ্যাঁ, আচ্ছা short film। আমার বন্ধুর একটা শর্ট ফিল্ম সাঁঝবেলা, সেটাতে করেছি। আচ্ছা এরকম আরো একটা করেছি খুব রিসেন্টলি। সো করেছি টুকটাক, বাহ, মাল্টি ট্যালেন্টেড। কি আর ঝুঁকি, না, ওটাতেই যেটা করেছি। করতে ইচ্ছে করে সেটাই করা ভালো, এবং তুমি এনজয় করো অ্যাক্টিং করতে। খুব এনজয় করি, বাহ, খুব এনজয় করি। তো কিরণ রাও চিনতে পেরেছিল তোমাকে দেখে? আমি যখন বলেছিলাম হ্যাঁ ডেফিনেটলি সেটা নিয়ে অনেক কথা হয়েছিল, আচ্ছা এবং তারপর খুব ভালো একটা আড্ডা হয়েছিল, সেটাও একটা খুব ইন্টারেস্টিং সাক্ষাৎকার।
বাহ, ছিল আমার। খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে, এবং কত কি আমারও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলো এবার একটু ঝটপট আগুনে ঝাঁপ দিয়ে র্যাপিড ফায়ার আছে একটু তোমার জন্য, চলো চটপট করে ফেলি। বলো। ছোটবেলায় দেখা মনে দাগ কেটে যাওয়া এরকম কোনো ফিল্ম? কোনি। কোনি। প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী? সুচিত্রা মিত্র। একটা গোটা দিন কথা বলতে না দিলে কি করবে? গোটা দিন কথা বলতে না দিলে চুপ করে বসে থাকবো। করবেটা কি, বসে থাকতে পারবে? লেখালেখি করব, ছবি দেখবো, কত কি করার আছে, গান শুনবো। এরকম হয়েছে যে কোনোদিন একদম কথা বলনি, ইচ্ছে হ্যাঁ। করছে না? চোয়াল ব্যথা হয়ে গেছিল একদিন, এত কথা বলেছিলাম, পরের দিন ঠিক করেছি কথাই বলবো না। সবচেয়ে পছন্দের পোশাক? শাড়ি। শাড়ি? বাহ। আচ্ছা এবার একটু খাবারের দিকে যাই। তুমি খেতে ভালোবাসো, মিষ্টি খেতে ভালোবাসো না নোনতা? সব চলে আমার। আচ্ছা, মিষ্টির প্রতি একটু দুর্বলতাটা বেশি। বেশি? দুর্বলতা বেশি। আচ্ছা, তাহলে আবার বৈঠকের তিরামিসু চিজ কেক নাকি নলেন গুড়ের রসগোল্লা, দুটো থাকলো টেবিলে, কোনটা তুলবে? নলেন গুড়ের রসগোল্লা। তাই? শেষ তোমার প্রশ্ন। এবার ব্যাস? হ্যাঁ, এবার একটু গিফট দেবো তোমাকে, এগুলো একটু। এত কিছু করে তুমি আমাকে গিফট দিচ্ছ? হ্যাঁ। তোর জন্য আছে দেশ পাবলিকেশনের তরফ থেকে 30% ডিসকাউন্ট ভাউচার। থ্যাংক ইউ সো মাচ। প্রতীক্ষণের থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। লাস্ট্রাদা পাবলিকেশনের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। আমার তরফ থেকে আছে একটা 1000 টাকার ভাউচার। ও স্টোর, এটা একটা চশমার দোকান, সেলিমপুরের বাঘাযতীনে আছে, এখানে থেকে আছে 25% ভাউচার। বি বনির তরফ থেকে আছে একটা 500 টাকার গিফট ভাউচার। হাটেরি গ্রিলস এর তরফ থেকে আছে একটা 750 টাকার গিফট ভাউচার। খুব ভালো আড্ডা হলো, খুব ভালো। হ্যাঁ দারুণ লাগলো, এবং আমরা খুব খুবই। হেসেছি। আমাদের যেখানে যারা এখানে আছে সবাই যেভাবে তুই কথা বলছিস, মানে সিরিয়াসলি প্রথমবার প্রচুর মানে আমরা সব সিরিয়াস আলোচনা করি, অন্য রকমের আলোচনা করি, কিন্তু মানে হাসিয়ে গেলাম হ্যাঁ একদম, আর যেটা খুব জরুরি জীবনে। এবং অ্যাকচুয়ালি ঠিক যে সবসময় নেগেটিভিটি আমাদের সারাক্ষণ ফলো করে যাচ্ছে, যে আমরা তার থেকে বেরোতে পারছি না ছায়ার মতো। কারণ স্মাইল ইজ দ্য অনলি মেডিসিন যেটা কোনো এক্সপায়ারি ডেট নেই। আর যেটা এআই করতে পারবে না। আহ, আর এআই যেটা পারবে না সেটা হচ্ছে আমাদের ভালো মন থেকে গান শোনাতে। তো লাজবন্তীর অ্যাঙ্কারিং দিয়ে শুরু হলো, কিন্তু এবার শেষ হবে একটা গান দিয়ে। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। তাই স্বরলিপিদি তোমাকে কোনোদিনও না বলতে পারবো না। আমিও চাই না। প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। Thank you. আমাদের এই পর্বের প্রশ্ন হলো, আমাদের আজকের অতিথি লাজবন্তী। লাজবন্তী শাহরুখ খানের কোন ফিল্মকে কেন্দ্র করে তার ইন্টারভিউ নিয়েছিলেন? শাহরুখ খানের কোন ফিল্মকে কেন্দ্র করে লাজবন্তী শাহরুখ খানের ইন্টারভিউ নিয়েছিলেন? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে। আর হ্যাঁ, আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর নিচের হাইপ বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকুন, ধন্যবাদ। দশভুজা নাশে ভুল তো তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই, আগল যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরানা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধক। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধক। গল্প